ইরান ইসরায়েল যুদ্ধের আপডেটের দিকে নজর রাখবো। কোনো পক্ষই পিছু হটতে নারাজ, হামলা চলছে একে অপরের উদ্দেশ্যে। গতকাল রাতেও লাগাতার হামলা চালিয়েছে ইসরায়েল, যদিও প্রাণহানির সংখ্যা এখনো পর্যন্ত ইরানেই বেশি। প্রায় 224 জনের মৃত্যু হয়েছে ইরানে। ইসরায়েলেও ইরানের পাল্টা হামলায় অন্তত 26 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আর এখানেই এবার প্রশ্ন, ইরানে কি এবার অ্যাকশনের পথে আমেরিকা? তেহরান খালি করার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। G7 সম্মেলনে কাটছাট করে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের পথে আমেরিকান যুদ্ধ জাহাজ, ইরানে বড়সড় আঘাত হানতে চলেছে আমেরিকা। আমেরিকা কি এবার সরাসরি ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধে জড়াবে? সময়ের সঙ্গে সঙ্গে সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে। আরো একবার জানাবো আপনাদের, কানাডায় G7 সম্মেলন, সেই সম্মেলন কাটছাট করে তড়িঘড়ি দেশে ফিরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে মার্কিন রণতরী। যে মার্কিন রণতরী ছিল এতদিন দক্ষিণ চীন সাগরে, তাকেই নিয়ে আসা হচ্ছে এবার মধ্যপ্রাচ্যের দিকে। কেন, কি কারণে? প্রশ্ন উঠছে এবার সব মহলেই। তাহলে কি এবার ইসরায়েল ইরান এই সংঘাত, এই যুদ্ধের মধ্যে একেবারে প্রত্যক্ষভাবে যুক্ত হতে চলেছে, জড়িয়ে পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র? আর যদি আমেরিকা এই যুদ্ধক্ষেত্রে জড়িয়ে পড়ে, তাহলে কি ভূমিকা হবে এরপর রাশিয়া এবং চীনের? চুপ থাকবে রাশিয়া, চীন? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ক্রমশ ঘনীভূত হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মধুবন্তী দাশগুপ্ত, এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ। কর্নেল চন্দ, আপনাকে স্বাগত। আমি আপনার কাছে আসবো, তবে তার আগে একবার মধুবন্তীর কাছ থেকে আমি এই মুহূর্তের আপডেট জানার চেষ্টা করব। তার কারণ মধুবন্তী, গতকাল রাতেও লাগাতার হামলা চলেছে দুপক্ষেই। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প G7 সফর কাটছাট করে ফিরে আসছেন। সব মিলিয়ে কি আপডেট? দেখো, কানাডায় G7 বৈঠক ছিল, আমরা যেটা বলছিলাম, তো G7 বৈঠক কাটছাট করে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশে ফিরছেন, এটা খবর পাওয়া যাচ্ছে। শুধু তিনি নন, মার্কো রুবিও, মার্কিন সেক্রেটারি অফ স্টেট, তিনিও ফিরছেন। যেটা জানা যাচ্ছে যে ওয়াশিংটনে ফিরে নিজের সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে মিটিং করতে চলেছেন ট্রাম্প। ফলে এই পরিস্থিতিতে তাহলে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে, এটা কিন্তু সারা দুনিয়াকে ভাবাচ্ছে। যেটা আমরা গত কয়েকদিনে বারবার দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প এবং ইরান সরাসরি হচ্ছে যে পশ্চিমের দেশগুলো, আমেরিকা সহ পশ্চিম দেশগুলোর সেনাঘাঁটি যেগুলো মধ্যপ্রাচ্যে আছে, সেগুলোকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি হুমকি দিয়েছিল। পাল্টা হচ্ছে যে তখন রিঅ্যাক্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার হচ্ছে যে G7 বৈঠক, কাল আমরা দেখছি যে প্রত্যেক মুহূর্তে হচ্ছে যে দুটো দেশ যখন লড়াই করছে, ইরান এবং ইসরায়েল, এবং প্রথম থেকে খোলাখুলিভাবে হচ্ছে যে আমরা দেখেছি ইরানকে হচ্ছে যে ইরানের যে পরমাণু প্রকল্প, সেই প্রকল্পের হচ্ছে যে বিরোধিতা করেছে আমেরিকা, এবং তারা হচ্ছে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এবং আজকে যখন আমরা দেখছি যে ট্রাম্প ফিরে আসছেন তড়িঘড়ি, এবং সেই সময় তার ট্রুথ সোশ্যালে তিনি একটি পোস্ট করেছেন, যে পোস্টে তিনি সরাসরি দুটো কথা লিখেছেন। একটা হচ্ছে যে পরমাণু অস্ত্র নিয়ে ইরান এই ধরনের পরীক্ষা আর চালিয়ে যেতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি বলেছেন যে তেহরানের মানুষকে আমি বলবো তারা শহর খালি করে দিন। এইখানেই কিন্তু একটা অদ্ভুত একটা হুঁশিয়ারির একটা বিষয় হচ্ছে, শহর খালি করে দিতে তিনি বলছেন তেহরানের মানুষকে। অর্থাৎ তাহলে কি হিউম্যান ক্যাজুয়ালিটি, অর্থাৎ যে সাধারণ মানুষের হতাহত হওয়ার একটা যে সম্ভাবনা যুদ্ধ হলে থাকে, সেটাকে এড়িয়ে রাখার জন্য আগে থেকে একটা হুঁশিয়ারি দিয়ে রাখছেন আমেরিকার প্রেসিডেন্ট। কারণ তুমি যেটা একটু আগে আমরা বারবার চ্যানেলে যেটা দেখাচ্ছি যে মার্কিন রণতরী হচ্ছে যে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে আমরা জানি যে একাধিক হচ্ছে যে মার্কিন সামরিক ঘাঁটি এই মুহূর্তে আছে। ফলে সেক্ষেত্রে একটা বড় ধরনের হচ্ছে যে পাল্টা অভিঘাত ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে শুরু হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে সেটা শুরু হতে পারে, এমন ইঙ্গিত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমেই পাওয়া যাচ্ছে। মধুবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এখানেই একবার সরাসরি কর্নেল বাবুল চন্দ্রর কাছে একবার যাব। কর্নেল চন্দ্র, পঞ্চম দিন আজ একটানা একে অপরের দিকে হামলা চালাচ্ছে ইসরায়েল এবং ইরান। ক্ষতি হচ্ছে ইরানে বেশি, এখনো পর্যন্ত প্রাণহানির সংখ্যাও ইরানে বেশি, যদিও তারা কোনোভাবেই মাথা নোয়াতে নারাজ ইসরায়েলের সামনে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? হ্যাঁ, দেখুন, অনেক ডেভেলপমেন্টস হয়ে গেছে। 4 দিন হয়ে গেছে এই লড়াই, আজকে হলো 5th ডে। তো এর মধ্যে অলরেডি নেতানিয়াহু বলে দিয়েছে যে ইরানিয়ান পাবলিককে অ্যাড্রেস করে যে আপনারা তেহরান খালি করুন।
এখন ট্রাম্পও তাই বলে দিয়েছে। নেক্সট G7 এর মিটিং এ কি হয়েছে, ওরা এখন অলরেডি স্টেটমেন্ট ইস্যু করে দিয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার জাস্ট পৌঁছেছে, উনি কি ওই স্টেটমেন্টে বোধহয় ছিলেন না যখন এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তো ওর মধ্যে বলছে যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম ওটাকে বন্ধ করতে, ইসরায়েল নিজের ডিফেন্স করতে পারে যেরকম করেই হোক। তো ওইখান থেকে যদি আমরা এটা নিই, আর ট্রাম্প ফেরত আসছেন, অন্যদিকে নিউজ হলো যে ডিপ্লয়মেন্ট ইউএস ওই এরিয়াতে ইনক্রিজ করছে, বাড়াচ্ছে। আর ওরা বলেছে যে আমরা ওখানে এর রিফিউলিং ফ্যাসিলিটি আরো প্রোভাইড করব। কেন কি দেখা যাচ্ছে যে ইসরায়েলি প্লেনস প্রায় 1000 থেকে 2000 কিলোমিটার দূরে যে ওদের ইরানিয়ান ফ্যাসিলিটিস কে ওরা অ্যাটাক করছে। তো ওইখানে এত দূর একটা এয়ারক্রাফট টার্ন রাউন্ড করে আসতে পারে না, তো সেজন্য মিড এয়ার রিফিউজিং খুব দরকার। কিন্তু এর মধ্যে নেতানিয়াহু অলরেডি বলে দিয়েছে যে ইউএস এয়ারক্রাফট যে মিসাইল আসছে ওগুলোকে ডিফেন্ড করবে বা ওগুলোকে ধ্বংস করবে যাতে ইসরায়েলের ক্ষতি না হয়। যা খবর আসছে যে ইসরায়েল হয়তো 90% মিসাইলস বা ড্রোন এটাকে থামাতে পারছে, হয়তো 7 থেকে 10% পারছে না। তো ওইগুলো ওদের এফেক্ট করছে। তো ইসরায়েল হলো একটা ছোট দেশ, ইরান হলো একটা অনেক জিওগ্রাফিক্যাল এরিয়াতে অনেক বড়। তো সেই জন্য এইগুলো ডেভেলপমেন্টস গুলো যদি আমরা একসঙ্গে করি তাহলে বোঝা যাচ্ছে যে একটা কিছু বড় সড়ো হতে চলছে। এতে হয়তো মানে ইসরায়েল চাচ্ছে যে একটা রেজিম চেঞ্জ হোক ইরান। তো এইসব যদি করতে যায় তাহলে একটা অনেক বড় চেঞ্জ হবে ওয়েস্ট এশিয়াতে। তো ইরানকে রাশিয়া চায়না দুজনেই সাপোর্ট করছে। রাশিয়া কত ফিজিক্যালি সাপোর্ট করতে পারে কারণ তার নিজেরাই যুদ্ধতে বিধি আছে। চায়না কতদূর করতে পারবে, কি করবে সেটা এখন আমাদের জানা নেই। তো একেবারেই সেখানে একটা বড় সড়ো প্রশ্ন থেকে যাচ্ছে, একদিকে চীন এবং অন্যদিকে রাশিয়া, এই দুই রাষ্ট্র শেষ পর্যন্ত তাদের কি ভূমিকা থাকতে চলেছে আগামী কয়েকদিনে। কর্নেল চন্দ্র, আপনি আমাদের সঙ্গে থাকুন। এখানে আমি একটু মধুবন্তীর কাছে যাব আরো একবার। মধুবন্তী, G7 এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তারা ইসরায়েলের পাশে থাকছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এমনটাই বলা হচ্ছে। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলো ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্স, জার্মানি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, তারা ইসরায়েলের পাশে থাকার কথা জানাচ্ছে। আর এখানেই তো প্রশ্ন উঠছে, রাশিয়া এবং চীন কি করবে? দেখো, তুমি যখন G7 এর কথা বললে তাহলে হচ্ছে যে আমি একটা কথা তোমাকে আরেকটু আমি দর্শকদেরও জানিয়ে দিতে চাই যে G7 বৈঠকে ট্রাম্প এই যে বেরিয়ে গেলেন, তারপরে কি হলো, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি একটি প্রেস ব্রিফিং দিয়েছেন এবং তিনি বলেছেন যে G7 দেশগুলি চায় যে এখানে একটা শান্তির ফিরে আসুক এই মধ্যপ্রাচ্যে এবং একটা সিজফায়ারের দিকে যাওয়া হোক তাদের। এবং অবশ্যই নিশ্চয়ই যদি G7 এর যে দেশগুলির নাম তুমি বললে বা আমরা যে আলোচনা করছি, এই দেশগুলি কিন্তু চায় ইরান তাদের শর্ত মেনে নিক, অর্থাৎ তাদের শর্ত মেনে ইরান হচ্ছে তাদের যে পরমাণু বিশুদ্ধীকরণের যে প্রকল্প, সেই প্রকল্পেতে হচ্ছে যে এবার আস্তে আস্তে তারা থামিয়ে দিক, যেখানে আছে সেখানে থামিয়ে দিক, এটাই চাইছে পশ্চিমের দেশগুলি। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু তারা হচ্ছে এগোচ্ছে। উল্টো দিকে আমরা কিন্তু জানি যে রাশিয়া এবং চীন, রাশিয়া হচ্ছে যেদিন প্রথম ইসরায়েল হচ্ছে অ্যাটাক করেছিল সেদিনই কিন্তু সরাসরি এই অ্যাটাকের হচ্ছে নিন্দা করেছিল এবং চীন কিন্তু বলেছে, একদম সরাসরি জানিয়েছে এটা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত। অর্থাৎ পুরো গোটা দুনিয়াকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই সুপার পাওয়ার অর্থাৎ বড় শক্তিধর দেশগুলি তারা কিন্তু আড়াআড়ি একটা বিভাজনের দিকে চলে যাচ্ছে। একেবারেই ঠিক এই জায়গাটাতেই তো আশঙ্কা এবং আতঙ্ক। মধুবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আড়াআড়ি ভাবে বিভক্ত হচ্ছে কি দুনিয়া? রাশিয়া, চীন কি ইরানকে সমর্থন করছে সরাসরি ভাবে? অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি তারা সরাসরি ইসরায়েলের পক্ষে। আর যদি তাই হয় সেক্ষেত্রে কোথায় যাবে পরিস্থিতি আগামী কয়েকদিনে? নজর থাকবে আমাদের সেদিকেই। ওয়ার আপডেট আপনাদের দিতে থাকবো একের পর এক। সোমবার ৪র্থ দিনে পরে ইরান ইসরায়েল সংঘর্ষ। আর তার আগে রবিবার রাতেও তেহরানে হামলা চলে ইসরায়েলের দিক থেকে। সব মিলিয়ে তেহরানের ৮০টি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত ২২৪ জনের মৃত্যু এবং সেই সংখ্যাও আরো বাড়তে পারে। জখম প্রায় ১২০০ জন ইরানের স্বাস্থ্য মন্ত্রক এমনটাই জানাচ্ছে। অন্যদিকে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইসরায়েলে এখনো পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে, জখম অন্তত ৫০০ জন।
আর এই মুহূর্তের আরও কি আপডেট রয়েছে একবার জানার চেষ্টা করবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, লাগাতার হামলা চলছে, তেহরানকে খালি করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তোমার কাছে কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? ক্যাটাগরিক্যালি যদি বলি, একদিকে হচ্ছে তেহরান, অন্যদিকে তেল আভিভ। একদিকে তেহরানকে ধ্বংস করে দেওয়ার হুঙ্কার দিচ্ছে ইসরায়েল, উল্টো দিকে তেল আভিভকে এবং জেরুসালেম তাদের টার্গেট করছে ইরান। দেখো, একদিকে যেমন ব্যালিস্টিক মিসাইল ইরানের শক্তি, উল্টো দিকে বায়ুসেনা সেটা হচ্ছে ইসরায়েলের শক্তি, এবং তার জন্যই আজ ইরানের স্থানীয় সময় দুপুর 2টো অবধি ইরানের যাবতীয় এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি প্রয়োজন পড়ে এই যে এয়ার স্পেস বন্ধ রাখা হয়েছে সেটা হয়তো বাড়ানো হবে, এই সময়সীমা বাড়ানো হবে। দেখো, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ইউএস এর কি ভূমিকা থাকবে, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রাশিয়া এবং চীনের কি ভূমিকা থাকবে। ইউএস একদম সরাসরি কিন্তু বলেই দিয়েছে প্রথম দিন থেকে যে ইসরায়েলের সাথে তারা ইসরায়েলকে সমর্থন করছে, কিন্তু একই সঙ্গে তারা ইরানের সাথে বসতেও চেয়েছিল দ্বিপাক্ষিক বৈঠকে, যেটা ইরান নাকচ করে দিয়েছে। সমস্যাটা কোথায়? নিউক্লিয়ার যে প্রোগ্রাম রয়েছে ইরানের, সেইটা বন্ধ করতে হবে প্রথম থেকে, এই দাবি জানিয়েছে ইসরায়েল এবং একই সঙ্গে ইউএসএ। উল্টো দিক থেকে ইরান বলছে যেটা যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা শুধু পরমাণু বোমা নয়, তারা বিদ্যুৎ বা ওষুধ তৈরির কাজে লাগাবে, এই জন্য তারা এই নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে, যেটা মানতে রাজি নয় ইসরায়েল। এবং ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যদি পরমাণু বোমা ইরানের হাতে চলে যায় সেক্ষেত্রে ইহুদিদের প্রাণ সংশয় হতে পারে। এবং দেখো, খামেনেইকেও কিন্তু টার্গেট করছে ইসরায়েল। এটা কিন্তু সরাসরি বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কিন্তু বলেছেন যদি খামেনেইকে নিউট্রালাইজ করা যায় সেক্ষেত্রে এই যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট শেষ হয়ে যেতে পারে। এটা কি এখান থেকে একটা প্রশ্ন জাগছে, নেতানিয়াহু কি চাইছেন যে ইরানের যে সরকারের পালাবদল হোক, সেই প্রশ্নটাও কিন্তু থেকে যাচ্ছে। অত্যন্ত খুব সেন্সিটিভ জায়গায় এই মুহূর্তে পুরো বিষয়টা দাঁড়িয়ে রয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা এই আলোচনা আমরা করছি গত কয়েকদিন ধরেই। দেখো, যদি এইভাবে আমেরিকা সরাসরি যুদ্ধে ইনভলভ হয়ে পড়ে এবং চীন এবং রাশিয়া, ইয়েমেন, এই দেশগুলো যারা ইরানের পাশে রয়েছে, উল্টো দিকে ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা, তারা যদি এইভাবে দ্বিধাবিভক্ত হয়ে যায়, বড় সড় যুদ্ধের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। এবং রীতিমতো প্রমাদ গুনছেন অনেকেই। এবং আমি এখানেই কর্নেল বাবুল চন্দ্রের কাছে একটু জানতে চাইবো, কর্নেল চন্দ্র, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও গোটা দুনিয়া জুড়ে এরকম একটা সংঘাতের পরিস্থিতি, একটু জানতে চাইবো আপনার কাছে, যেহেতু আপনি দীর্ঘদিন খুব সামনে থেকে দেখেছেন এই ধরনের পরিস্থিতি, কতটা মারাত্মক হতে পারে যে সম্ভাবনা, যে আশঙ্কার কথা আমরা আলোচনা করছি, তৃতীয় বিশ্বযুদ্ধ বা এই ধরনের কিছু? দেখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত হলে একটা বোঝা যায়, কিন্তু যদি ওটা নিউক্লিয়ার হয়ে যায় তখন কিন্তু মানে পুরো আমাদের আর্থটাই একটা এফেক্টেড হয়ে যাবে, বেঁচে থাকবে না যদি এটা নিউক্লিয়ারের দিকে চলে যায়। আর ওটার পসিবিলিটি অনেক আছে, কারণ কি অলরেডি রাশিয়াকে কর্নার করে দিয়েছে ন্যাটো ফোর্সেস থ্রু ইউক্রেন, আর তো অলরেডি একটা থ্রেট আছে। আর এইদিকে যদি ইরান এক কোনায় হয়ে যায় তখন হয়তো কে সাপোর্ট করবে, ওর মধ্যে পাকিস্তানের একটা রোল আসছে যেটা ভিজুয়ালাইজ করা হচ্ছে। তো কোথায় যাবে সেটা এখন বলা যাচ্ছে না, তাড়াতাড়ি আমাদের এটাকে থামাতে হবে। আর ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত ঠিক আছে, বিয়ন্ড দ্যাট আমাদের পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি মধুবন্তী এবং অর্কদীপ্ত আমাদের সঙ্গে ছিলেন। তোমাদের দুজনকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।